যখন না দেখি তখন আমি হতাশ হই, তখন আমি ক্ষুব্ধ হই। আমার তার কিছু করার ক্ষমতা নাই, আমি তো ছোট মানুষ, আমি আমার রাগটা প্রকাশ করি। আমার রাগ দেখে যদি ওরা ভাবে তাই তো এই লোকটা রাগ করছে কেন, ঠিক আছে আমি আমাদের চেঞ্জ করি, চেঞ্জ করেন। আমার কথাটা হলো কি, আমি যে পয়েন্টটা বলতেছি যদি সেই পয়েন্টটা যদি লজিক্যাল না হয়, আপনি আমাকে লজিকটা বুঝান, মাসুদ কামাল ইউ আর রং, ওকে আমি এর কথা বলবো না। কিন্তু আপনি বুঝাবেন না আমার গালি দিবেন, এটা তো হবে না রে ভাই। আপনার বুঝান যে কেন আমি হিসাব চাইতে পারবো না, কেন আমি জিজ্ঞাসা করতে চাই, আমি পারবো না যে আপনাদের ওই মিটিং এর যে খরচটা হয়েছে সেই খরচটা আমাদেরকে জানান। আমি কেন জানতে চাইবো না? আমি চাইবো। আমরা কিন্তু আগে অনুষ্ঠানে থেকেই অনুষ্ঠানের ব্যয় নিয়েই কথা বলেছিলাম। সেখানে যেমনটি শুনেছিলাম আরিফুল ইসলাম আদিব ছিলেন এবং আদিব আমাদের জানিয়েছিলেন যে এখানে 50 লাখ টাকার মতো খরচ হয়েছে এবং সেটা কমিটির সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়েই। ঠিক আছে, কার কাছ থেকে কত টাকা চাঁদা আছে এটা পাবলিক করলেই তো হয়, কোনো প্রবলেম তো নাই। একটা ওয়েবসাইট থাকতে পারে। আমি আপনাকে উদাহরণ দেবো, এই ধরনের দলগুলো তো আছে। দিল্লিতে যখন আম আদমি পার্টি হয় তাদের ওয়েবসাইট ছিল, প্রত্যেকটা টাকার হিসাব হইতো, ওখানে 10 রুপি যে দিত তার নামও থাকতো, ও আমাকে 10 রুপি দিছে। যদি কেউ আপত্তি করতে আমার নাম প্রকাশ করে না, তখন আপনি এই শর্তে দ্বারা টাকাটা নেবে, আপনার নাম প্রকাশ করতে হবে। আরিফ সোহেল, আমি সেক্ষেত্রে মাসুদ কামাল যেটা বলেছেন যে প্রত্যাশা বেশি আপনাদের কাছ থেকে, সেজন্য আপনাদের সমালোচনা করছেন। আমিও তাহলে চাইবো যে আপনারাও এখানে যতটুকু স্পষ্ট করতে পারেন যাতে করে সমালোচনাগুলো না থাকে এবং আপনাদেরও যদি কোথাও শুধরানো থাকে সেটা আপনারা স্বীকার করেন কিনা, শুধরানো প্রয়োজন সেটাও জানতে চাই। গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর একটি কথা এসছে, এই জায়গাটা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত দেখে এসেছি রাজনৈতিক দলগুলোর বড় বড় প্রোগ্রামগুলো ঠিক এভাবেই হয়। নতুন কি করলেন আপনারা? নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, নতুনটা কি আনলেন? এবং এই একই প্রশ্ন কিন্তু আমরা এর আগেও শুনেছি। তো আপনারা কি পারতেন না যে একটা ফান্ডটা কিভাবে আসছে শুরুতেই খুব স্বচ্ছ রেখে অনুষ্ঠানটা করার? ধন্যবাদ। প্রথমত যে প্রশ্নটা করলেন এবং ভাইও যেটা বললেন, অবশ্যই এই প্রশ্নগুলো আসুক, আমরা খুব পজিটিভলি দেখি এই প্রশ্নগুলো। এবং খরচের যে ব্যাপারটা, ইতিমধ্যেই বিভিন্ন টকশো আলোচনা সভায় আমাদের যারা নেতাকর্মী আছেন তারা স্পষ্ট করেছেন আমাদের নেতাকর্মীদের চাঁদা, বিশেষ করে প্রবাসী একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু আন্দোলনের সময় থেকে আমাদের সাথে কানেক্টেড বা বিভিন্নভাবে কানেক্টেড হয়েছিলেন। তাদেরকে পরবর্তীতে আমরা সংগঠিত করেছি। জাতীয় নাগরিক কমিটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলই মূলত সমাজের এই সকল পেশাজীবী ব্যবসায়ী যারা জুলাই গণঅভ্যুত্থানে পেছন থেকে ভূমিকা রেখেছেন তাদেরকে সংগঠিত করার কাজে। ছাত্রদের তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল। গত 6 মাস কিন্তু জাতীয় নাগরিক কমিটি এই কাজে ব্যাপকভাবে সফল হয়েছে, সমাজের বিভিন্ন স্তরকে যুক্ত করতে পেরেছে। এর ফলে তাদের কাছ থেকে কিন্তু অর্থ সহায়তা বা এই ধরনের বিভিন্ন লজিস্টিক্স সহায়তা আমরা পেয়ে থাকি। এখন বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি প্রশ্ন, কার কাছ থেকে আমরা পাচ্ছি এবং কিভাবে খরচ করছি। দেখুন, এই জায়গায় একেবারেই একমত যে এটা জনগণের সামনে উন্মুক্ত থাকা উচিত এবং এটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে। যে প্রশ্নটা করা যায় সেটা হচ্ছে গিয়ে এখন যে খরচগুলো হলো সেটার হিসাব কোথায়, সেটা আপনার প্রশ্ন অবশ্যই করতে পারেন। আমরা এটা নিয়ে কাজ করছি এবং অবশ্যই আমরা আমাদের মতো করে একটা মডেল আমাদের খরচ বা অ্যাকাউন্টেবিলিটির জায়গায়, ফিনান্সের জায়গায় আমরা ডেভেলপ করার কাজ করছি এবং এটা জনগণের সামনে অবশ্যই আমরা উন্মুক্ত করব। কিন্তু এরকম একটা ধারণা আছে আরিফ, আপনাকে বলি, যে এটা 1 কোটি টাকার নিচে এটার খরচ হয়নি এবং এটা সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়ে হয়নি, বিভিন্ন স্পন্সরের কাছ থেকে টাকা এসেছে। এই বিষয়গুলো ক্লিয়ার করবেন কি? শুধু সদস্য চাঁদা তো অবশ্যই না, যেটা আমি ইতিমধ্যে বললাম। নাগরিক কমিটি যাদেরকে মূলত যুক্ত করেছে ছাত্রদের বাইরে, এদের মধ্যে ব্যবসায়ীরাও আছেন এবং তারপরে বিভিন্ন পেশাজীবী আছেন যারা খুবই সচ্ছল। এরা আসলে ভালো পরিমাণেই কিন্তু আসলে এখানে কন্ট্রিবিউট করতে পারেন, সেই কন্ট্রিবিউশন আমরা নিয়েছি। আমরা সতর্ক থেকেছি যাতে করে দুর্নীতিগ্রস্ত বা সমাজের এলিট যে অংশটা বিভিন্ন সময় ফ্যাসিবাদের সহায়তা করেছে, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে এবং ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে, এদের থেকে দূরে থেকে প্রবাসীদের উপর নির্ভর করা বা যারা আসলে জনমুখী সমাজের সেই সকল সচ্ছল অংশের সাথে যুক্ত হয়ে আমরা পার্টিটা রান করার চেষ্টা করেছি বা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে স্পন্সরশিপ যদি আপনি বলেন, একজন ব্যবসায়ী যিনি বৈধভাবে ব্যবসায়ী স্পন্সর করছে, এখানে হয়তো সে আজ ফ্যাসিস্টের
দোসর হিসেবে প্রতীয়মান হয়নি আমাদের সামনে, কিন্তু আগামীতে গিয়ে এর অর্থ এই না যে সে আগামীতে গিয়ে কোনো আপনার কাছে অন্যায্য দাবি করবে না এই সুবিধা দেওয়ার বিনিময়ে। সে বিষয়টাকে আপনারা মাথায় রাখছেন? অবশ্যই। সেই জায়গা থেকে আমাদের যেটা পলিসি সেটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো গ্রুপ, নট অনলি ব্যক্তি তো বটেই, মানে কোনো ব্যক্তির উপর নির্ভর করা তো প্রশ্নই আসে না, সুনির্দিষ্ট কোনো গ্রুপের উপরেও যাতে করে আমাদের পার্টি নির্ভরশীল হয়ে না পড়ে, যে একটা সার্টেন কাইন্ড অফ পিপলের কাছ থেকে আমরা হচ্ছে অর্থ সাহায্য নিচ্ছি, এতে করে তারা আমাদের পার্টি পলিসিকে প্রভাবিত করবেন। আমরা চাই আমাদের এইখানে সদস্য চাঁদার বলতে একজন শ্রমিকের চাঁদা, শ্রমিক অংশটা থেকে, সমাজের শ্রমিক কৃষক অংশটা থেকে যে চাঁদাটা আসছে সেই চাঁদাটা আবার ব্যবসায়ী শ্রেণী থেকে যেটা আসছে এটার মধ্যে একটা যতটা সম্ভব একটা সামঞ্জস্য থাকে, যাতে করে আমরা নির্ভরশীল হয়ে না পড়ি। এখন এগুলো পলিসির ব্যাপার, এগুলো আরো ডেভেলপ হবে সামনে, এবং এটা জনগণের সামনে অবশ্যই আমরা স্পষ্ট করবো। এখানে ভাইয়ের কথার প্রেক্ষিতে একটা জিনিস বলে নিতে চাই, এটা বিতর্কিত হয়ে পড়ুক। আমি আপনাকে খুব স্পষ্ট একটা উদাহরণ দিই। বন্যা সর্বপ্রথম যখন ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে ছাত্রদের সমালোচনাটা হয়, সেটা হয়েছিল বন্যার সময় আমরা যখন ত্রাণের কাজটা করেছি। আমরা খুবই অনভিজ্ঞ ছিলাম, এবং সেই সময় টিএসসিতে যে সকল ছাত্ররা কাজ করছিল কেউ কল্পনাও করে নাই যে এখানে কোটি কোটি টাকা উঠবে। ত্রাণের কাজ আমরা এর আগেও করেছি, কত উঠেছে, 10 লাখ 20 লাখ, এগুলো দিয়ে আমরা কাজ করেছি। কারো আইডিয়াই ছিল না মানুষ এভাবে উপচায় পড়বে, এখানে কোটি কোটি টাকা আসবে, এবং এটা অনভিজ্ঞতার কারণে কেউ হ্যান্ডেল করতে পারেনি। কিন্তু যখন পরবর্তীতে আমরা বুঝলাম যে ঘটনা এরকম ঘটতেছে, সাথে সাথে আমরা কিন্তু অডিটর নিয়ে এসে আমরা এটাকে অডিট করেছি, এবং সেটা সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হয়েছে। কয়জন মানুষ এই অডিট রিপোর্টটা খুঁটায় খুঁটায় দেখছে এবং পড়ছে, কি সমালোচনা করতেছে। কিন্তু তাহলে দেখেন এখানে টাকাটা যেভাবে ব্যয় করা উচিত ছিল পরে সেটা কি আপনারা করতে পারেননি? সেটি অনভিজ্ঞতার জন্য প্রথম দিকে যে সমস্যাগুলো রয়ে গিয়েছিল সেটার কারণে তো কিছু সমস্যা হয়েছে। না, পরে তো আপনারা করতে পারতেন, সেটা আপনারা কেন করলেন না? পরবর্তীতে আমরা ধীরে ধীরে আবার সেটাকে পুনর্বাসনের যে প্রশ্ন, সেই জায়গায় আমরা আস্তে আস্তে টাকাটা চ্যানেল আমরা ফ্লো করছি, এবং আমাদের অডিট রিপোর্ট এগুলো সব হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে প্রকাশ হয়েছে। এগুলোর উপরে কিন্তু আপনি দেখবেন যে কোনো স্ক্রুটিনি নাই, কিন্তু ওই যে সমালোচনাটা সেটা কিন্তু ঠিকই আছে। তো এখানে ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই আমরা আশা করি। এই জায়গাটায় আরিফ সোহেল আমার একটু বলতেই হবে, কারণ বন্যার টাকার প্রসঙ্গ যেহেতু এনেছেন, আমার বলতেই হবে যে টাকাটা এসেছে, আপনারা ব্যবস্থাপনা, আপনারা অনভিজ্ঞ, আপনারা ব্যবস্থাপনা কিভাবে করতে হয় আপনারা জানেন না, কিন্তু যারা অভিজ্ঞ তাদেরকে আপনারা ইনক্লুড করতে পারতেন। ঘটে আর কি। আসবো আবারও আপনার কাছে। মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাই যে আপনি যেটি বলেছেন যে কিংস পার্টি আর তকমা নিয়ে শুরু হলো যাত্রা, কিন্তু এটা প্রশ্ন করলে তো আমরা দেখতে পাই যে নাহিদ ইসলাম তো পদত্যাগ করেছেন, তারপরও কিংস পার্টি তকমাটা তাদের নিতে হচ্ছে কেন? না না, কিংস পার্টির সঙ্গে কিন্তু নাহিদ ইসলামের কোনো সম্পর্ক নাই। নাহিদ ইসলাম পদত্যাগ করার আগের থেকেই আমি বলছি। না বলছেন আপনি, এখনো বলছেন। কারণ আমার কথা হলো কি, কিং এর কর্মকাণ্ড দেখে আমি বলছি, কিং এর কথাবার্তা শুনে আমি বলছি, ওনাদের কারণে কিন্তু বলি নাই, কিং এর কারণে বলছি। সেটা কি আমি বলি আপনাকে, আমাদের ডক্টর ইউনুস উনি তো ফিনান্সিয়াল টাইমসের পডকাস্টে বলেছেন যে ওদেরকে আমি দল করতে বলেছি, এবং উনি বলেছেন যে ছাত্ররা আমাকে বলেছে যে আমরা যে দল করবো আমাদের তো কেউ চেনে না, তখন আমি তাদেরকে বলেছি, মানে উনি বলেছে, উনি আমি মানে ডক্টর ইউনুস উনি বলেছেন আমি বলেছি তোমাদেরকে সারা দেশের লোক চেনে, তোমরা পার্টি করো। তাহলে পার্টি করতে কে বললো? ডক্টর ইউনুস বললো। এখন ডক্টর ইউনুস যে পার্টি করতে বললেন, এই জিনিসটা কে কে জানলো? সারা দুনিয়া জানলো, সেই সঙ্গে ওনার প্রশাসন জানলো, মাঠ পর্যায়ের প্রশাসনও জানলো, সবাই জানলো যে ডক্টর ইউনুস থেকে দল করতে এখানে পাঠাইছে। হিসাব তো বেশ সিম্পল। এটা তো আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফিলিং থেকে উনি বলেছেন কথাটা, হ্যাঁ ফিলিং থেকে বলেছেন, রাইট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে তাহলে ছাত্রদের কি করণীয় এই অভিযোগ থেকে? তাদের নিজেদেরকে কিছুই করার নাই, ছাত্রদের সে এক্সপোজ করে দিছে, ওনারা কি করবে? ওনাদের কিছু করার নাই তো, ওনাদের কিছু করার, ওনারা কি করবে? ওদেরকে মাঠে নামাই বলে আমি মাঠে নামাইছি, তুমি তো বলছে রে ভাই। এই ব্যাখ্যাটা আপনি কি বুঝবেন? এই ব্যাখ্যা থেকে আপনি কি বুঝবেন? আমি তো ওনাদের দল দিচ্ছি না রে ভাই। আসলে কি সম্পর্ক এখন? দেখুন মাসুদ ভাই যেটা বললেন সেটা হচ্ছে ওই দিক থেকেই আসি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলেছেন ছাত্রদের রাজনৈতিক দল কেন্দ্রিক, এটা বরং দল গঠনের প্রক্রিয়াটাকে আরো ট্রান্সপারেন্ট করে ফেলেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই বোকা নন। প্রথমত তাকে আমরা কেউ ওই অর্থে অনৈতিক মনে করি না, যদি করতাম তাহলে দেশের সকল জনগণপন্থী রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়ে প্রধান উপদেষ্টা আসনে বসাতো না আগস্ট মাসে। এবং তিনি বোকা এটাও মনে করার কোনো কারণ নেই। তাহলে তিনি প্রকাশ্যে এটা বলেছেন, এটা আসলে কি মিন করে? তিনি প্রকাশ করেছেন যে এই পার্টিতে তার ভূমিকা কতটুকু, এবং সেটা এতটুকুই যে তিনি পরামর্শটা দিয়েছেন। রাজনৈতিক দল করার ক্ষেত্রে যারা এখন ছাত্র উপদেষ্টা আছেন তারা ইচ্ছা পোষণ করতেই পারেন, এটা তাদের গণতান্ত্রিক এবং তাদের
মানবাধিকার মৌলিক অধিকার, এটা রাজনৈতিক চর্চা, রাজনৈতিক এক্সপ্রেশন। সেই জায়গা থেকে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা জিজ্ঞেস করতেই পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই তাদেরকে বলবেন না যে তোমরা গুপ্ত সংগঠন করো, তিনি বলবেন যে তোমরা একটা ওপেন প্ল্যাটফর্ম করো, পলিটিক্যাল পার্টি করো, পলিটিক্যাল প্রসেসে অংশ নাও। খুবই স্বাভাবিক ব্যাপার। কোন একটা গ্রুপ যদি একজন রাষ্ট্রপ্রধানকে এসে বলে যে আমরা পলিটিক্স করব দেশে, তাহলে আমরা কি করব এখন, অবশ্যই সেই রাষ্ট্রপ্রধান ওই গ্রুপটাকে এই পরামর্শই দিবেন যে আপনারা পলিটিক্যাল পার্টি করেন। সহানুভূতিশীল হয়ে তিনি সেখানে একটা ইনভলভমেন্ট করেছেন। তো এই যে ব্যাপারটা, সমালোচকেরা মানে সারা দেশে তো একটা ইনসিডেন্ট পাই নাই, পাইছি এই এক ইনসিডেন্ট, সেটার মূল কথাটা আমি এখানে প্রকাশ করে দিলাম। তাহলে এই প্রোগ্রামে ফাইন্যান্সের কথা বলেন, সেটা অবশ্যই আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ। এবং রাষ্ট্রের ইনভলভমেন্টের কথা বলেন, দুই দিক থেকে কিন্তু বর্তমানে আমরা দেখাচ্ছি যে আমরা স্বয়ংসম্পূর্ণ, রাষ্ট্র থেকে আমরা সহায়তা নিচ্ছি না। তাই রাষ্ট্রযন্ত্রের ইনভলভমেন্ট ছাড়া এই পার্টিটা যে দাঁড়াচ্ছে সম্পূর্ণ ছাত্র জনতার উপর ভিত্তি করে, এবং যেখানে ক্ষমতা ছেড়ে এসে আমাদের একজন ছাত্র উপদেষ্টা তিনি আমাদের দলের প্রধান হয়েছেন, ক্ষমতা ছেড়ে এসে খুবই সিম্বলিক, নট অনলি সিম্বলিক, রিয়ালিস্টিক জায়গা থেকেও এটা আসলে জনতাকে বেছে নেওয়া, ক্ষমতার ঊর্ধ্বে উঠে এটা পুরোপুরি জনতার শক্তির উপর ভিত্তি করে, জনসমর্থনের উপর ভিত্তি করে গঠিত একটা দল কিংস পার্টি নয়। যখন জানবেন যে উনারই পার্টি, উনি বলছেন পার্টি করার জন্য, উনি যেটা বলেন ছাত্রদের কাছে পরামর্শের জন্য যায় নাই। ছাত্র যদি পরামর্শের জন্য যাইতো তাহলে ছাত্ররা বলতো না যে আমাদের তো কেউ চিনে না, ছাত্র তো সিদ্ধান্ত নিয়েই যেত আমরা পার্টি করতে চাই। তো উনি আবার তাকে উৎসাহ দিলেন যে তোমাদের সবাই চিনে। তার মানে কি ছাত্ররাই কনফিউজ ছিল পার্টি করা যাবে কিনা, উনি সে কনফিউশন দূর করে দিচ্ছেন। কাজে বিষয়টাও ভাবেন, এটা যখন প্রশাসনের সবাই যখন জানবে, যখন নির্বাচন আসবে এবং যখন প্রকৃতভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন এরকম পিরোজপুরের ডিসির মতো ওনার ভাই ব্রাদারকে সারা দেশের নাই রে ভাই, অনেক ভাই ব্রাদার আছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আপনি আর মাঝখানে একটা ছোট্ট একটা কথা বলি যে ওই ভদ্রলোকের মাথা মোটা আসলে, এই জন্য কাগজে সাইন করছেন। কিন্তু অনেক বাস মালিকও তো আমার পরিচিত আছে, বাস মালিক তো আমাদের পরিচিত, আমার দেশটা তো ছোট, আপনি আমার আধা ঘন্টা সময় দেন না, প্রমাণ করে দেবো আপনি আমার আত্মীয় হন, ও আমার আত্মীয় হয়, সবাই কতটুকু সহযোগিতা করছে। তারা সকলেই আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আমরা খুবই পজিটিভলি দেখছি। এবং আমাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানেও কিন্তু তারা উপস্থিত ছিলেন, মোটামুটি প্রায় সবগুলো বড় দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা এটাকে খুবই ইতিবাচকভাবে দেখছি। আর পরামর্শের দিক থেকে তারা তো এমনিতেই আমাদেরকে বিভিন্ন পরামর্শ নানা সময়ে দিতেই থাকেন। সেটা আমরা আপনাদের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উনি একটি কথা বলেছেন যে ভালো ভালো কথাই বলেছেন, কিন্তু একটি জিনিস যেটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে তিনি বলছেন কোনো রাজনৈতিক দর্শন তিনি পাননি আপনাদের দলে। একটু বলবেন আপনাদের রাজনৈতিক দর্শন কি? আমার কাছে মনে হয়েছে যে তিনি 70-80 দশকীয় একটা চিন্তা থেকে প্রশ্নটা করেছেন আর কি, যেটা খুব অস্বাভাবিক কিছু না তার জায়গা থেকে। কারণ সে সময় তো পুরো পৃথিবী চলতো আদর্শিক শিবিরে বিভক্ত, বিভিন্ন পন্থা দিয়ে, বামপন্থী ডানপন্থী শিবির বা এরকম বিভিন্ন জায়গায় বিভক্ত ছিল আর কি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। আদর্শ বলতে দেখেন বিএনপিও ন্যাশনালিজমের বাইরে যেতে পারে নাই। বেঙ্গলি ন্যাশনালিজম তো 60-এর দশকে কাজ হয়েছে, আওয়ামী লীগ সেটা নিয়ে কাজ করেছে, জাসদ এটা থেকে টোটালি বের হয় নাই। ইনফ্যাক্ট জনগোষ্ঠীকে যদি নেতৃত্ব দিতে হয় শিল্পে, বিজ্ঞান ও প্রযুক্তিতে, ব্যবসায় বাণিজ্যে, সবখানে, তাহলে আমাদেরকে আমাদের নিজস্ব যে সম্ভাবনা সেগুলো বিকাশ ঘটাতে হবে, অর্থনৈতিকভাবে, সামাজিক, রাজনৈতিকভাবে। সেটার জন্য আমাদের নিজস্ব দর্শন আমরা ডেভেলপ করতে পারবো। সেটা আসলে ওই ন্যাশনালিজম, সোশ্যালিজম বলে যে আমব্রেলা আদর্শ বলতে যেটা 70-80 দশকীয় রাজনীতিবিদরা বোঝান, সেটা না। সেটা একেবারে এই ভূমির প্রয়োজন অনুসারে তৈরি হবে, আমরা সেটা সেভাবে ব্যাখ্যা করব। তো ওই লেন্স থেকে উনি কিছু পান নাই, কিন্তু অবশ্যই আমাদের আদর্শ এতদিনও তৈরি হলো না, এটা আপনারা দাঁড় করতে পারলেন না? বেশ অনেকদিন হলে তো আপনারা দল গঠন করার পরিকল্পনার মধ্যে আছে। একটা আদর্শ আসলে কিভাবে দাঁড়ায়? একজন বুদ্ধিজীবীকে আধা ঘন্টা এক প্যাকেট সিগারেট, আপনি এক কাপ চা দিলে সে একটা আদর্শ লিখে দিতে পারবে। কিন্তু রাজনৈতিক আদর্শ একটা জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে আপনি এখানে চিন্তা করছেন, এটা তো আসলে ওরকম করার বিষয় না। আপনি যদি ওভাবে একটা আদর্শ দিতে বলেন, এটা আমিও দিয়ে দিতে পারবো আধা ঘন্টার মধ্যে। বিষয়টা হচ্ছে যে আদর্শে বাংলাদেশ চলবে সেটা তো ইন মেকিং, এখনো সেটা তৈরি হচ্ছে। 24 পরবর্তী যে সময়, বৈপ্লবিক সম্ভাবনার আমরা মনে করি এখনো আসলে অনেক জায়গা আছে, এখনো ভাঙা গড়ার খেলা চলছে। বাংলাদেশের সমাজ বলেন, রাজনীতি বলেন, একটা ভালো কিছু করার আকাঙ্ক্ষা, কিছু একটা করার আকাঙ্ক্ষা, সেই সবগুলি মিলে এটা আবেগপ্রবণ একটা দল হয়েছে। এখন পর্যন্ত আবেগ নির্ভর এই দলটা আমি মনে করি। আদর্শ থাকা, আদর্শ দেখতে চাওয়া, এটা যদি 70-80 দশকের চিন্তা হয়, আমি এর সঙ্গে একমত না। আদর্শকে থাকতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, তাহলে আপনি সংবিধান করতেছেন কেন?
তাহলে আপনি ব্রিটেনের মতো হইতেন, এই যে আমি আমার ঐতিহ্য আমার এই দিয়ে আমি কনভেনশন দিয়ে আমি চলবো। তখন আপনি তাকে লিখিত কিছু চাচ্ছেন, আপনারা দেশের জন্য লিখিত চাচ্ছেন, আপনার দলের জন্য কোনো লিখিত থাকবে না কেন? ফেব্রুয়ারির যারা এসব প্রশ্ন সামনে আছেন হয় তারা না বুঝে করছেন অথবা তারা গভীর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে, তো এই জায়গাটাকে আপনারা কিভাবে খণ্ডন করবেন এই ধরনের দাবিকে? আচ্ছা, গভীর ষড়যন্ত্র বলতে কি বুঝিয়েছেন সেটা তো আসলে তাকে ব্যাখ্যা করতে হবে। অনেকেই বলছেন যে গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলছেন, এগুলো বলে আসলে জাতীয় নির্বাচনকে আপনারা পিছিয়ে দিতে চান, যেহেতু আপনাদের সময় প্রয়োজন, আপনারা নিজেদের আরো গুছিয়ে নিতে চান। এটা কেন, এটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার না। গণপরিষদ নির্বাচন যদি তারা রাজি হন, বিএনপি এবং বড় দলগুলো যদি রাজি হয়, আমরা এখনই আলোচনায় বসবো যে গণপরিষদ নির্বাচন কবে করা যায়, কিভাবে করা যায়। পেছানোর তো কোনো কারণই নাই। এমন না যে জাতীয় সংসদ নির্বাচন হলে সেটা আগে হবে, গণপরিষদ নির্বাচন আসলে কিভাবে সম্ভব? মানে এখন একটা সরকার আপনারা গঠন করেছেন, এই সরকার কি জনগণের মতামতটা কিভাবে নেবেন? নেওয়ার একটা পদ্ধতি হলো জনগণ কিছু লোককে নির্বাচিত করবে, সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা ইয়েস অর নো, এই সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না, অথবা এই অংশ যায় এই অংশ যায় না, এই তো তারা করবে। তো এটা করার জন্য আপনি সারা দেশব্যাপী একটা নির্বাচন করবেন কেন? ডক্টর ইউনূস যেটা করতে চাচ্ছেন, উনি কি বলেছেন, তার বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন, উনি কি বলেছেন? উনি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কারগুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন, একটা প্রশ্নের মতো রেখেছেন যে এই একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টের সঙ্গে আপনি একমত অথবা একমত না, অথবা আংশিক একমত, অথবা কি হলে একমত হবেন। এই 4-5টা এই ধরনের প্রশ্ন আছে। ওকে, তাহলে এটা যদি হয়ে যায়, আর একটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান? এইভাবে ডক্টর ইউনূসের বক্তব্য যেটা আমি পেলাম। এখন এই সংবিধান নিয়েও তাই হতে পারে, সংবিধান এটা একমত কি একমত না, দ্বিমত কি দ্বিমত না। যদি আপনার পলিটিক্যাল পার্টিগুলো মতামত দেন, তা আপনার সংবিধানের ইলেকশন যখন হবে, ইলেকশনের পরে তারা ইলেক্টেড মেম্বাররা ঠিক করবে, তারা তো জনগণের প্রতিনিধি, তারা ঠিক করবে যে এটা তারা গ্রহণ করবে কি করবে না। ইলেকশন কিভাবে হবে তার জন্য তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে, তাদের বক্তব্য নিয়ে আপনি আসবেন, আলোচনা করবেন, হয়ে যাবে। এখন গণপরিষদটা আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রেটিফাই করার জন্য? কত টাকা খরচ হবে এই গণভোট ইলেকশন করতে? হবে তো ভাই প্রায় 1700-1800 কোটি টাকা খরচ একটা ইলেকশন করতে আমাদের এখানে। তো আপনার এই ইলেকশনটা করার প্রয়োজনটা কেন? লাভটা কি? তারও যে বড় কথা, আমাদের দেশের মানুষ কি গণপরিষদ ইলেকশনের সঙ্গে পরিচিত? যখন তার কাছে আপনি ভোট চাইতে যাবেন, কি চাইবেন, কি উপলক্ষে ভোটটা তার কাছে আপনি চাইবেন, এটা কি তারা জানে কখনো? 72-এ যেটা হয়েছিল সেটা তো ভাই গণপরিষদ ইলেকশন মুখে বলতে পারে, কিন্তু ওই ইলেকশনের পর কি ওই সংসদ ছিল না? ছিল তো। ওটা আদৌ গণপরিষদ ইলেকশন হয় নাই, ওটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এখানে। কাজেই এভাবে বলতে পারেন আপনি অনেক কিছু হতে পারে, কিন্তু আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আরিফ সোহেল, আপনারা সেকেন্ড রিপাবলিক ঘোষণার কথা বলছেন, এটা একটু স্পষ্ট করবেন যে কেন ঠিক সেকেন্ড রিপাবলিক ঘোষণার কথা আপনারা বলছেন এবং এটা কিভাবে হবে, প্রক্রিয়াটা কি হবে আসলে, মানে সেটাকে আপনারা করবেন নাকি অন্যদের সাথে এক হয়ে? গণপরিষদ হওয়া এবং গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান আসা, যেটা জনগণের প্রতিনিধিরা জনগণের কনসেন্ট নিয়ে, জনগণের মতামত নিয়ে করবেন, সেটা তো একটা নতুন রাষ্ট্রকে ডিজাইন করবে। রাষ্ট্র তো এখন একটা ডিজাইন আছে, যেটার অ্যাকচুয়াল ব্লু প্রিন্টটা হচ্ছে ব্রিটিশ শাসনামলের ডিজাইন, ব্যুরোক্রেসি বলেন, পুলিশ বলেন বা যে কোনো কিছু। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এই ডিজাইনটা এই জনগণকে শোষণ এবং শাসন করার জন্য তৈরি করা। এ কারণে আগে টাকা চলে যেত ব্রিটেনে, এখন ব্রিটিশ নাই, কিন্তু আমাদেরই মতো দেখতে, আমাদের ভাষায় কথা বলে, এটা টাকা নিয়ে চলে যায় বেগমপাড়ায় বা চলে গেছে। কেন? বিকজ মেশিনটা একইভাবে ফাংশন করতেছে, রাষ্ট্রের ব্লু প্রিন্টটা তো একইভাবে ফাংশন করে। 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাষ্ট্রের ফাংশন, এই রাষ্ট্রের ডিজাইন, উইচ ইজ সংবিধান, এই সব কিছু আমরা ছুঁড়ে ফেলে দিছি। আমরা বলেছি যে আমরা এই রাষ্ট্র চাই না, নতুন একটা রাষ্ট্র, নতুন একটা রিপাবলিক আমরা চাই, সেটা গণপরিষদ